স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। আমার মেয়েরা তো চাটা দেখতে পারবো না। আমার মেয়েটা আসার সময় বলছে বাবাকে ফিরে নিয়ে আসো। এলাকায় পাচ্ছি না, মেডিকেলে মনে হয় 2-3 ঘন্টা ধরে খুঁজতেছি, মানে প্রতিটা গলি গলি খুঁজতেছি, কেউ খোঁজ দিতে পারছে না। কেউ এখানে মাথায় গুলি খাইছে, কেউ বুকে গুলি খাইছে, এরকম মানে অনেক আহত, মানে রক্ত দিয়া। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি। সাম্প্রতিক শিক্ষার্থী জনতা আন্দোলনে স্বজন হারানোর বেদনায় পড়েছেন অনেকে, প্রাণ গেছে নাম না জানা অনেকের। অজ্ঞাত লাশের দীর্ঘ সারি ঠাঁই পেয়েছে মর্গে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এমন বিয়োগান্তক ঘটনা কোনোদিন দেখেনি এদেশের মানুষ। মুক্তির স্বাদ পেতে চড়া মূল্য দিতে হয়েছে দেশবাসীকে। এখন সকালে এই নিয়ে থাকছে প্রতিবেদন। ছেলেরা দুপুর থেকেই হল ছেড়ে যাওয়া শুরু করে, কিন্তু আমরা যে 5 হলের মেয়েরা ছিলাম তারা কিন্তু হল একদম দাঁত কামড়ে হলে পড়েছিলাম। পরিবার থেকে বোন এসেছে, মা এসেছে, ভাবি এসেছে, নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল। যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম, তো সেই জায়গা থেকে যখন বড় বড় ইট পাটকেল দিয়ে মেয়েদেরকে আঘাত করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তো এখন পর্যন্ত আমি ওই ট্রমা থেকে উঠতে পারি না। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবির অমর এই পংক্তি যুগে যুগে সত্যি হয়ে ধরা দিয়েছে জাতির নানা অর্জনে, বিশেষ করে আন্দোলন সংগ্রামে। তার প্রমাণ আরও একবার পাওয়া গেল সাম্প্রতিক শিক্ষার্থী জনতার আন্দোলনে। ন্যায় প্রতিষ্ঠার দাবিতে বন্দুকের সামনে দাঁড়িয়েও নির্ভয়ে স্লোগান তুলেছে নারী শিক্ষার্থীরা। এ নিয়েও এখন সকালে রয়েছে প্রতিবেদন। রাজধানীর হাসপাতাল মর্গের সামনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে স্বজন হারানোদের ভিড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকেই ভাসছেন অথৈ সাগরে। পরিচয় শনাক্ত না হওয়ায় মর্গগুলোতে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। মরদেহ দাফন কাজের সঙ্গে যুক্ত আঞ্জুমান মফিদুল ইসলাম জুলাই মাসে আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ নাম পরিচয়হীন মরদেহ দাফন করেছেন, যাদের অধিকাংশের শরীরে রয়েছে গুলির চিহ্ন। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। মমতাজের এ আহাজারি যেন থামছেই না। 9 দিন পর খোঁজ মিলেছে স্বামী আমানতুল্লাহর, তাও লাশ হয়ে। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছে শরীর। আমানত মমতাজ দম্পতির গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও থাকতেন নারায়ণগঞ্জে। সেদিন জরুরি কাজে বাইক নিয়ে বের হয়ে আর খোঁজ মেলেনি তার। এমন মৃত্যুতে 4 সদস্যর পরিবারকে ভাসিয়েছেন অথৈ সাগরে। আমার মেয়েরা তো চাটা দেখতে পারবো না। আমার মেয়েটা আসার সময় বলছে বাবাকে ফিরে নিয়ে আসো। বাবাকে আনতে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ আনতে যাচ্ছি। রাজধানীর হাসপাতালের সামনে প্রতিদিন এমন অনেকেই ভিড় করছেন যাদের স্বজন হারিয়েছে ছাত্র আন্দোলনে। এ যেমন রাজশাহী চরঘাটের পরানপুর হাট এলাকার বাসিন্দা অটোচালক জাকির হোসেন। রাজধানীর কামরাঙ্গী চর থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি গ্যারেজে। রিকশা যে বাজাইছে, এখন পর্যন্ত ওনার খুঁজি পাওয়া যাচ্ছে না। তা আমরা সেই পর্যন্ত খুঁজতে আইছি। এলাকায় পাচ্ছি না, মেডিকেলে মনে হয় 2-3 ঘন্টা ধরে খুঁজতেছি, মানে প্রতিটা গলি গলি খুঁজতেছি, কেউ খোঁজ দিতে পারছে না। এর বিপরীত চিত্র রয়েছে রাজধানীর মর্গগুলোতে। আন্দোলন ঘিরে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। স্বজনদের খোঁজ না মেলায় ঠাঁই হচ্ছে বরফের ঘরে। 17 জুলাই থেকে 6 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় 186 জনের মৃত্যু হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে 18 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত প্রাণ হারিয়েছেন 41 জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রাণ হারায় আরও 3 জন। সরকার পতনের 1 দফার আন্দোলনে সহিংসতায় নিহত অজ্ঞাত 20 জনের মরদেহ পড়ে আছে রাজধানীর 2 হাসপাতালের 3টি মর্গে।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে 17টি, শেরেবাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে আরও 3টি মরদেহ। মর্গে দায়িত্বপ্রাপ্তরা জানান, একসঙ্গে এত সংখ্যক ক্ষতবিক্ষত মরদেহ দেখার অভিজ্ঞতা নেই তাদের। এছাড়াও মরদেহ ফুলে ও পচে যাওয়ায় চেনার কোনো উপায় নেই। যখন আমরা ক্ষতবিক্ষত দেখেছি আমাদের নিজের কাছে খারাপ লাগছে, ভবিষ্যতে যেন এমন না হয়। লাশ যারা পাইছে তারা লুয়ে চলে গেল, আর বাকিটা যেটা আইছে আমার এখানে কয়টা আইছে কোনো গোনা নেই। কেউ এখানে মাথায় গুলি খাইছে, কেউ বুকে গুলি খাইছে, এরকম অনেক। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছেন, অজ্ঞাত এসব মরদেহ শনাক্তে পিবিআই এর সাহায্য নেওয়া হবে। আঙ্গুলের ছাপ সংগ্রহ করেও পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবেই দাফন করা হবে। অনেক লাশ আমরা পেয়েছি, গুলিবিদ্ধ লাশ ছিল, তারপরে বিটিং মাস বিটিং যেরকম বলে যে পিটানো, এরকম লাশ ছিল, হেড ইঞ্জুরি লাশ ছিল। 16টা অজ্ঞাত লাশ আমরা পেয়েছি, তার মধ্যে 8টার অটোপসি হয়ে গেছে, আর বাকি 8টা এখনো অটোপসি হয়নি। প্রতি মাসে 45টি নাম পরিচয়বিহীন অজ্ঞাত মরদেহ দাফন করে থাকে আঞ্জুমান মফিজুল ইসলাম। তবে গেল জুলাই মাসেই 81টি মরদেহ দাফন করেছে সংগঠনটি, যাদের শেষ ঠিকানা হয়েছে এই রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে। অধিকার আদায়ের এই আন্দোলনে নিহতরা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা। যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি, এবং শহীদ পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে। সহিংসতায় আহতদের চিকিৎসায় সরকারি সব ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে নিহতদের পরিবারের সচ্ছলতা ফেরাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা যতগুলো হাসপাতাল ছিল 100% বলতে পারবো না, সরকারিগুলো মোটামুটি আমাদের হাতে চলে আসছে। তরুণদের এই আন্দোলনে অর্জনে আত্মত্যাগকারীদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ সবার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত 7 জনের বাড়ি উপকূলীয় জেলা বরগুনায়। 7 জন নিহতের 5 জনকেই দাফন করা হয়েছে নিজ এলাকায়। প্রিয়জনকে হারিয়ে এসব পরিবার এখন শোকের মাতম। সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জিহাদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন SM সিফাত। বরগুনা সদর 8 নং ইউনিয়নের যুবক মিজানুর রহমান ঢাকার মানিকনগরে করতেন দিনমজুরের কাজ। ছোট ছোট 2টি সন্তান আর স্ত্রীকে নিয়ে কোনো রকমে দিন কাটত তার। আমার ভাই একটি ছেলে 3 বছর, একটি মেয়ে 7 বছর, 2টা এতিম রেখে গেছে। মিজানুরের বাড়িতে এখন শোকের মাতম। 19 জুলাই সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে পাগল প্রায় তার স্বজনরা। নির্বাক তাকিয়ে সন্তানদের চোখ আজও খুঁজে ফেরে মিজানুরকে। আমার দুটো নাতি আর আমার বউ কি পরিবার কি খাই থাকতে পারে, কি রুমে রাখতে পারে, সেইটা আমি হাত দ্বারা দাবি জানাই। হে আমার দাবি যেন আমার বরণ পোষণ খাওয়ান পরন দিয়া আমার ফ্যামিলি যেন রাখতে পারে। আমি আমার স্বামীর সঠিক বিচার আমার কিছু লাগবে না, আমার অর্থ সম্পদ কিছু লাগবে না, আমার স্বামীরা এখানে হরছে, আমার বলবেন ক্ষতিটা কিনা হরছে, এই আমি বিচার চাই। শুধু মিজানুর নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় বরগুনা জেলায় নিহত হয়েছেন আরও 6 জন। নিহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। কেউ ছিলেন দিনমজুর, কেউ ভ্যান চালক, কেউ বা মোটর মেকানিকের কাজ করতেন ঢাকায়। আজ 3 দিন ধরে বাসার দিয়ে নামে না, কাল তুই কে নামলি, তুই কে নামছো,
না মেয়া জীবনটা শেষ করে দিলাম ওর হাতে একটা কার্ড আলো তাড়াতাড়ি কার্ডটা বাইরে দিয়েছে কয় তাড়াতাড়ি তুমি পলা তোমার কিন্তু বড় বাঁচাতে পারবো না এইবার ও আইছে আইয়া ডাক্তার দিতে বাইরে পড়া নাই কোন বাড়ি গেছে ডাক্তার ধরেই নেই। আমাকে বাসায় খবর দেয়, আমি বাসায় কোনো দৌড়ে মেডিকেলে যাই, বলে যে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেলে যাই দেখি আমি আমার বাবাই নাই। এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা, এবং যাতে করে এই পরিবারগুলো যারা বেঁচে আছে তারা খেয়ে পরে বাঁচতে পারে, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে এবং জনপ্রতিনিধিদেরও তাদের পাশে এসে দাঁড়াতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। 25,000 টাকা করে আপাতত প্রাথমিকভাবে দিয়েছি, তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যারা খেটে খাওয়া দিনমজুর যাদের কর্মসংস্থানের সমস্যা আছে তাদের মধ্যেও আমরা এই বিভিন্ন খাবারের, বিশেষ করে চাল, এটা আমরা বিতরণ করেছি। যে অনুদান দেওয়া সেটা কাজও চলমান আছে। এখানে যদি ওই ধরনের কোনো বরাদ্দ আসে বা তাদেরকে দেওয়ার থাকে, সেটা হয়তো পরবর্তীতে আমরা দিতে পারবো। জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ নানা কর্মসূচি পালন করছে বরগুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। আন্দোলন সংগ্রাম সহ পৃথিবীর সকল লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের পাশাপাশি অবদান ছিল নারীদের। এর বাইরে নয় বাংলাদেশও। 1971-এর স্বাধীনতা সংগ্রাম থেকে 2024-এর গণ অভ্যুত্থান, সর্বত্রই ছিল নারীদের সরব উপস্থিতি। এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে নারীরাও ছিলেন অদম্য ও অপ্রতিরোধ্য। সেসব নারী শিক্ষার্থীদের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেছেন সহকর্মী মেহেরিন অ্যানি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল এবার চোখে পড়ার মতো। বিপ্লবের স্লোগানে উচ্চকিত কণ্ঠস্বর যেমন ছিল, তেমনি রাস্তায় দেয়ালে গ্রাফিতি, চিত্রাঙ্কনেও ছিল কাঁধে কাঁধ মেলানো উপস্থিতি। বৈষম্য বিরোধী আন্দোলনে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এটিও। 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়, ছেলেরা দুপুর থেকেই হল ছেড়ে যাওয়া শুরু করে। কিন্তু আমরা যে 5 হলের মেয়েরা ছিলাম, তারা কিন্তু হল একদম দাঁত কামড়ে হলে পড়েছিলাম। ছেলেদের একটা গণগ্রেফতারের ভয় ছিল, ছেলেদের উপর নির্যাতনটা অনেকখানি বেশি হচ্ছিল। এখানে মানে নারীদের একটা বিশাল পার্টিসিপেশন। সব মেয়েরাই আস্তে আস্তে সে যে জেলা শহরে থাকে সেখানের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করে। আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমি ঢাকার আশপাশের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করি। এ ধরনের আস্তে আস্তে মানুষ যখন তার ভয়টা ভেঙে একটু একটু করে বের হইতে থাকে, তখন কিন্তু একটা গতি তৈরি হয়ে যায়। নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল। সবাই নিজের বোনের মতো সবাই সবার পাশে থেকেছে। আর আমি যতদূর দেখেছি, ভেতরে সবাই খুব আগ্রহী ছিল যে সমতার সংগ্রামটা যেন সফল হয়। সমন্বয়কদের ডাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সাড়া দিয়েছেন দারুণভাবে। বুলেট বোমার সামনে ছিলেন নির্ভীক, নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আমাদের ওপর যখন গুলি করা হচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টিয়ার শেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, আমরা আসলে দৌড়ে পালানোর চেষ্টা করছি। আসলে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। মেয়ে হিসেবে কোনো ছাড় পাওয়া যায়নি। আমরা ছিলাম নিরস্ত্র, আমরা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন বড় বড় ইট পাটকেল দিয়ে মেয়েদেরকে আঘাত করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তো এখন পর্যন্ত আমি ওই ট্রমা থেকে উঠতে পারি না। পুলিশ অ্যাটাক করতেছিল, তারপরে ছাত্রলীগের নেতারা অ্যাটাক করতেছিল, তারপরে ওনারা ভাড়া সন্ত্রাস নিয়ে অ্যাটাক করছিল। শুধু যে আমাদের ভাইদের উপর অ্যাটাক করা হয়েছিল তা না, আমাদের বড় বোনদের উপর অ্যাটাক করা হয়েছিল। কোটা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ থেকে স্বৈরাচার দমনের আন্দোলনে রূপ নেয়ার এই মিছিলে ঘরের বাধাও সহজেই ডিঙিয়েছেন অংশ নেয়া মেয়েরা। আমাদেরকে যেটা বলা হতো যে লেখালেখি করা যাবে না, মানে
স্বাভাবিকভাবে ওনারা একটু চিন্তিত ছিল। আর বিশেষ করে মেয়ে যেহেতু আমি, কারণ ছেলেদেরকে ধরে নিলে দেখা যায় ওদেরকে মারবে হয়তো, বাট মেয়েকে নিলে আমার একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঝুঁকি থাকে। তখন আমি জোর করে বলেছি যে আমার নামে মামলা হবে, আমাকে ধরে নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, এটা মেনে নিয়েই আমি এখানে এসেছি, মাঠে নেমেছি। এখন আমি এটা মেনে নিয়ে এসেছি, এখন তোমরা মেনে নাও। এরপরে যদি তোমরা পারো, মনে হয় আমাকে সাপোর্ট দিবা তাহলে দাও, আর যদি না দিবা মনে হয় তাহলে বলো, আমি বাসা থেকে বের হয়ে যাব, আমি কোথায় থাকবো কেউ জানবা না। এইচএসসি ক্যান্ডিডেট, তারপর আমরা জানি সামনে আমাদের এক্সাম শুরু, সামনে অনেক বোমা, পুলিশের ওপেন ফায়ার করা হয়েছে, এগুলোর ভিতরে আমরা এক্সামের ভয় না করে আমরা স্বাধীন দেশের জন্য এগিয়ে গেছি। গণজমায়েতে নানান রকম হেনস্থার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা এদেশের নারীরা পেয়েছেন অসংখ্যবার। তবে এবারের লাখো মানুষের আন্দোলনেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি কাউকে। আন্দোলন আমরা যাদের সাথে করেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা করেছি, তাদের কাছ থেকে আমরা কোনো রকম হ্যাসেল পাইনি। কিন্তু আমরা হয়তো বা বাইরের লোকদের থেকে আমরা হ্যাসেল করেছি, যেমন পুলিশদের থেকে হ্যাসেল করেছি, লীগের থেকে হ্যাসেল করেছি। দেখা গিয়েছে টোকাই ছেলে মেয়ে যারা ভাড়া করে এনেছে তাদের থেকে আমরা হ্যাসেল অনেক সাফার করেছি। যখন পুলিশ অথবা ছাত্রলীগের কর্মীরা যখন আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালিয়েছে, তারা উল্টো আমাদেরকে তাদের মাঝে নিয়েছে। তারা বলছে যে আপুদেরকে সাইড করে দাও, অথবা এই আপুটার সমস্যা হচ্ছে তাকে এই সাইডে নিয়ে দাও। তারা খুবই হেল্পফুল ছিল। কিন্তু অপরদিকে আমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের পুলিশদের। আমরা যাদের উপর আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছি, তারাও যদি আমাদের উপর এরকম হামলা করে, তাহলে আমাদের তো মনে হয় না যে আমরা সেভ আছি। নারী পুরুষ সবার সম্মিলিত অংশগ্রহণে রচিত হয় ইতিহাস। পতন হয় শেখ হাসিনা সরকারের। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক একইভাবে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি এনে দিতে সমভাবে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নারী পুরুষ। আর সবার হাত ধরে আসে পরম কাঙ্ক্ষিত বিজয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। বিচারহীনতার কারণেই গত 15 বছরে আলোচিত মুনিয়া ও তনু হত্যা সহ অসংখ্য নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে মনে করেন নারী আন্দোলন কর্মীরা। তাই এবার এসব বিচার কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বলছেন, নারী অধিকার রক্ষায় সব ধরনের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে সমাজে নারী নির্যাতন বন্ধ হবে না। শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন নারী আন্দোলনের কর্মীরা। পরে তারা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন। এ সময় সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। নারীরা বলছেন, নারী নির্যাতনের বিচার হয় না বলেই সমাজে প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। এর সমাধান করতে হলে বিচার নিশ্চিতের পাশাপাশি শৈশব থেকেই নারীকে সম্মান দিতে যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। এ সময় কলকাতায় নারী চিকিৎসক হত্যারও বিচারের দাবি জানান তারা। এত বছরের মধ্যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে তারা বেশিরভাগ ক্ষমতাসীনদের সঙ্গে জড়িত, কোনো না কোনোভাবে ক্ষমতাসীনদের সাপোর্টে তারা থাকে। প্রধানমন্ত্রী হয়তো মেয়েদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করতে পারতেন, কিন্তু উনি করেননি। আমাদের সবসময় ওই শেয়ালের মুখেই থাকতে হয়েছে। যত আইনে থাকুক, আইন তখনই কাজে আসে যখন সেই আইনকে সম্মান করার মতো একটা জাতি তৈরি হয়। আমরা এখন ওই পথে যাইনি। যেটা থানায় যে মানুষ মুখ ফুটে বলে, বাকিগুলো তো সব যেটা হয় যে লুকায় থাকে, কেউ বলে না। নারীর প্রতি সহিংসতা আসলে বন্ধ হোক, আমার এটাই বলার। রাজশাহী অঞ্চল জুড়ে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো আছে যথেষ্ট নিরাপত্তা বলয়ে। মন্দিরে বা ধর্মীয় স্থাপনায় কোনো হামলার ঘটনা না থাকায় নির্বিঘ্নেই চলছে পূজা অর্চনার কাজ। তবে 5 আগস্ট এই সম্প্রদায়ের অনেকের উপরেই হামলা, লুটপাট ও তাচ্ছিলের নানা ঘটনা ঘটে। এসব বিচ্ছিন্ন ঘটনা ধর্মীয় নয়, বরং বেশিরভাগই রাজনৈতিক অস্থিরতার শিকার। তবে হামলা ও লুটতরাজ প্রশাসনিক ও সামাজিকভাবে প্রতিহত করে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ। সজীব আহমেদের ক্যামেরায় চাপাই নাটোর ও পাবনা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। সবুজ পরিচ্ছন্ন নগরীতে শেষ কবে রাজনৈতিক নৈরাজ্যে বারুদের গন্ধ শুকেছে রাজশাহী? সংখ্যাগুরুর দাপটে কবে নুয়ে পড়েছে সংখ্যালঘুর কাঁধ?
শান্তির এই নগরে ইতিহাসের পাতা বলে তা ছিল বহু দূরের অতীত। তবে 5 আগস্ট শান্ত রাজশাহীর শহরতলি ছাড়িয়ে গ্রাম বরেন্দ্র জুড়ে জুজুর ভয় তাড়া করে ফিরেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমকুড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। তবে ধর্মীয় নয়, রাজনৈতিক অস্থিরতার সুযোগে দুর্বৃত্তরা লুটেছে গবাদি পশু, টাকা আর বর্গা দেয়া সম্পত্তি। বিভিন্ন বাসভবন হিন্দু এলাকায় যতগুলো আছে, তো এখনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটে নাই। এখানে এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই মিলে একটা কমিটি করার পর আমরা প্রতিনিয়ত রাত্রে এখানে পাহারা দিচ্ছি। পাহারা দেওয়ার ফলে এখন আর তেমন কোনো আশা রাখি সমস্যা নেই, আর হবেও না, এটা আমাদের বিশ্বাস। বিচ্ছিন্ন এই ঘটনা ছাড়া বরেন্দ্রের সব গ্রামে সুরক্ষিত আছে সংখ্যালঘুদের মন্দিরগুলো। শঙ্কামুক্ত দেশে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী, শ্রীপাঠ, খেতুরীধাম। সংকটকালীন এ অঞ্চলের সবচেয়ে আদি ধর্মালয়টির সুরক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে জোট বাঁধে গ্রামবাসীরা। বাংলাদেশের যে সম্প্রীতির বন্ধন, সেটা আমরা এখান থেকে বহিঃপ্রকাশ ঘটে। তো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম আমরা আশঙ্কাই করিনি এবং ঘটেওনি। আর আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এলাকার সকল স্তরের মানুষ। রাজশাহীর 47টি মন্দিরের কোনোটিতেই সংঘাতের খবর নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হিন্দু মুসলিম নির্বিশেষে মন্দিরগুলোকে পাহারা দিয়েছেন মহল্লাবাসী, সাথে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। আমার এলাকায় কোনো জায়গাতে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়নি। সব ধর্মের লোক একসঙ্গে আমরা এটা নিজ উদ্যোগে পাহারা দিচ্ছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। যতটুকু জায়গা দেখছি তাতে আমার মনে হয়েছে যে কোনো সমস্যা নাই, কোনো মন্দির আঘাতপ্রাপ্ত হয়নি। নাটোর শহরের উত্তর পাটুয়াপাড়ায় ও লালপুরে লুট হয় হিন্দু নেতাদের বাড়িঘর। পাশাপাশি জোত বৈদ্যকী শিব ও কালী মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জনরোষে কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়ি এবং যারা যে সমস্ত হিন্দু নেতৃবৃন্দ আছে, একই সঙ্গে কিন্তু তাদের বাড়িতে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে। আসলে এটা সাম্প্রদায়িক হামলা বলা চলে না, এটা রাজনৈতিক হামলাটাই বেশি। পাবনাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্দিরগুলোতে পালাক্রমে পাহারা দিতে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের। আর জেলার 53টি মন্দির ও উপাসনালয়ে প্রার্থনা সহ সকল কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মেই। যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আমাদের জন্য ভালোই গেছে, আশা করি সামনে দিন আসবে এটাও ভালোই যাবে। রাজশাহী বিভাগের আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জে কোনো ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবুও কিছুটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তাতে পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসীরা। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যার কাছে শান্তির বাণী আমরা শুনেছি বিশ্বব্যাপী, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এদেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে। তবে সংখ্যালঘু হওয়ায় শঙ্কিত অনেকেই। তাদের আশ্বস্ত করতে গ্রাম বা শহরে সক্রিয় অবস্থায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। গোদাগাড়ীতে ইসকন মন্দির আছে এবং অন্য একটা মন্দিরও রয়েছে, ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারত থেকে নভেম্বরের 3 তারিখে অনেক পুণ্যার্থী এখানে আসে। সে বিষয়টি পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবাই দেখছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ছাত্র প্রতিনিধিদের দিয়েও এই মন্দিরগুলো যেন একটু সুশৃঙ্খলভাবে দেখা হয়। এদের সব মানুষ মিলে স্বাধীন করেছিল, সব জাতিগোষ্ঠীর মানুষ মিলে স্বাধীন করেছিল। এখানকার মানুষ ভালো, কিছু মানুষ এখানে সমস্যা তৈরি হয়েছে, এটা আমাদের দেশের দারিদ্রতার কারণে হয়েছে বলে আমি মনে করি। রাজশাহী বিভাগের 8টি জেলায় গুরুত্বপূর্ণ 225টি মন্দির সহ অন্যান্য মন্দিরে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। 5 আগস্ট রাজশাহীর বিভিন্ন এলাকায় নানা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট এবং হামলার ঘটনা ঘটেছে। তবে এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক সে আবেগের এতটুকু আঁচ লাগতে দেয়নি এই অঞ্চলের সাধারণ মানুষ। সেই সময় এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এসেছিলেন এটি রক্ষার জন্য, যার কারণে রাজশাহীতে প্রত্যেকটি ধর্ম প্রতিষ্ঠানই এখনো পর্যন্ত অক্ষত এবং শান্তিময় অবস্থা বিরাজ করছে। রাকিবুল হাসান, এখন প্রেমতলী, খেতুরধাম, রাজশাহী।
এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। রাজশাহীর বাজারে সরবরাহ ভালো থাকায় সব ধরনের সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। মাগুরাতেও স্থিতিশীল সবজির বাজার, হাটে মিলছে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সহকর্মী মাসুম আক্তার ও মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে যুক্ত হবেন রূপকাইজ। শুরুতেই চলে যাব মাসুমার কাছে। মাসুমা, সবজির দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের স্বস্তি কেমন দেখছেন, আর বিক্রেতারা কি বলছেন এই নিয়ে? রওশন, গেল 2 সপ্তাহ নাগাদ কিন্তু রাজশাহীর সবজির বাজার কিন্তু অনেকটাই নাগালের মধ্যে সবজিগুলোর দাম আসতে শুরু করেছে। এতে কিন্তু ক্রেতা স্বস্তি বেশ খানিকটা ফিরেছে। তবে ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে বেশ কিছু সবজির দামও কিন্তু আসলে ঊর্ধ্বমুখীর মধ্যে 2-1টি সবজি, যদি বলি যে কাঁচামরিচ এবং বেগুনের দাম কিন্তু আজকে বাজারে বেশ খানিকটা বেড়েছে। কাঁচামরিচের দাম কিন্তু প্রতিদিনই আসলে ওঠানামা করছে, কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত ওঠানামা করেছে। এবং আজকে আমরা দেখেছি যে বাজারে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় গেল 2 দিনে কিন্তু 100 টাকা লাফিয়ে বেড়েছে দামটি, এবং কেজিতে কিন্তু 100 টাকা পর্যন্ত বেড়ে আজকে বিক্রি হচ্ছে 300 টাকা, 3 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। আর একটু বিষয় বলে দিতে চাই যে আজকে বাজারে কিন্তু সব ধরনের সবজি উঠেছে। আমরা দেখেছি অন্যান্য দিনের মতো সরবরাহ আজকে পর্যাপ্ত রয়েছে, তবে দাম প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু স্থিতিশীল রেখেছে আমরা। অর্থাৎ গেল 2 দিন আগেও আসলে গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে সবজিগুলো কিন্তু আজকেও সে দামে বিক্রি হতে দেখেছি আমরা। এর মধ্যে দামগুলো যদি একটু জানিয়ে রাখি, যে পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে, এছাড়া চিচিঙ্গা যেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বরবটি 25 টাকা কেজি, পেঁপে 20 থেকে 22 টাকা কেজি। কচুর দাম কিন্তু আরও বেশ খানিকটা কমেছে, অর্থাৎ 50 থেকে আজকে কমে 40 থেকে 44 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে আজকে 10 টাকা বেড়ে 80 টাকা কেজিতে। এছাড়া কাকরোল, করল্লা এগুলো বিক্রি হচ্ছে কিন্তু 65 থেকে 70 টাকা কেজিতে। চাল কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা পিস আকারে। এছাড়া আলু যেটি রয়েছে সেটির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আলুর দাম কিন্তু অনেক বেশ আমরা দেখেছি যে গেল মাস থেকেই আসলে 50 থেকে 55 টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে। তবে কাঁচামরিচের দাম বৃদ্ধিতে কিন্তু ক্রেতারা বেশ খানিকটা চাপে অনুভব করছেন। তারা কিন্তু বলছেন যে বাজারের সব ধরনের কাঁচা সবজি সরবরাহ ভালো থাকলেও দাম নাগালের মধ্যে থাকলেও আসলে শুকনা যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ পেঁয়াজের দাম এখন পর্যন্ত কিন্তু 105 টাকা কেজিতে রাজশাহীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে, যেটি তাদের কাছে এখনও অনেক ক্রেতার কাছে নিম্ন মধ্যবিত্ত যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু কিনতে আসলে বেশ খানিকটা বলা যায় বেগ পেতে হচ্ছে। এবং সেই কারণেই তারা চাচ্ছেন যে পেঁয়াজ এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আলু এছাড়া কাঁচামরিচ, এই পণ্যগুলোর দাম যদি আরও বেশ খানিকটা কমে আসে বা বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরালো করা হয়, সেক্ষেত্রে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসবে এবং তাদের জন্য আসলে ক্রেতা যারা রয়েছেন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য আসলে ক্রয় ক্ষমতা যে সক্ষমতা সেটি বাড়বে, পাশাপাশি তাদের জন্য আসলে স্বস্তির হবে। এখন পর্যন্ত সরবরাহ বাড়তে শুরু করেছে বাজারে সব ধরনের সবজির। এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন বর্ষায় আসলে বেশিরভাগ পণ্যেরই যে নিচু জমিগুলোতে রয়েছে সেখানে উৎপাদন খানিকটা ব্যাহত হয়েছে। এই কারণে বর্ষা মৌসুমে কিন্তু পণ্যের দাম আসলে ঊর্ধ্বগতিতে থাকলেও ঊর্ধ্বমুখী থাকলেও আসলে আস্তে আস্তে এটি কিন্তু কমতে শুরু করেছে এবং ক্রেতা সমাগমও কিন্তু আজকে বাজারে বেশ ভালোই ছিল বলছেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ। আমরা এবার রাজশাহী থেকে চলে যেতে যে মাগুরায় আমাদের সহকর্মী আছেন রূপকাইজ। শুনছিলাম যে রাজশাহীতে বেশিরভাগ সবজির দামই কিন্তু কমেছে, মাগুরার সবজির বাজারের কি অবস্থা জানাবেন? ধন্যবাদ রওশন। মাগুরার আমি এখন আছি মাগুরার নতুন বাজার কৃষকের হাটে। এটি মূলত এই এলাকার আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকদের সরবরাহ করা বিভিন্ন সবজি, যেটা কৃষকরা সরাসরি এই বাজারটিতে নিয়ে আসেন এবং ভোর হতে না হতেই একেবারে 4:30 কি 5টা থেকে শুরু করে এখানে সকাল 8টার ভেতরে কিন্তু এই বাজারটা শেষ হয়ে যায়। তো আমরা যেটা দেখছিলাম এখানে কিন্তু বেশ স্বস্তিতে আছেন এখানকার সাধারণ
ক্রেতারা, কারণ সবজির দামটা কিন্তু আনুপাতিক হারে বেশ কমেছে। এবং এখানে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে লাউ, তারপরে পটল, এই ধরনের নিজেদের উৎপাদিত ফসলগুলো কৃষকরা সরাসরি এখানে বিক্রি করছেন, যার কারণে সাধারণ বাজারের থেকে প্রায় 5 থেকে 10 টাকা কেজি প্রতি কমে এখানে তারা বিক্রি করতে পারছেন। যেমন এখানে লাউ, আমরা একটা লাউ দেখতে পেয়েছি 20 থেকে 30 টাকার ভেতরে লাউটা পাওয়া যাচ্ছে, যেটা বাজারে গেলে 40 থেকে 50 টাকায় দামে বিক্রি হচ্ছিল। সেই সঙ্গে পটল বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা কেজি। এবং সবচাইতে বড় বিষয় সেটি হলো এখানে কিন্তু একেবারে কৃষকদের গতকালকে উৎপাদিত ফসলটি আজকে ভোরে, গতকালকে সন্ধ্যায় উৎপাদিত ফসলটি আজকে ভোরে এখানে বাজারে চলে এসেছে। এবং ভোরে এখান থেকে কিনতেও ক্রেতাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনতেও। যেমন এখানে কিছু ফল এসেছে, যেমন তাল। এই ভাদ্র মাসে তাল পাকে, আমরা দেখছি একটি তাল 20 টাকা থেকে 25 টাকা করে তাল বিক্রি হচ্ছে। এইভাবে নানা রকমের ফসল, যেমন ঘাটকোল, তারপরে কলমি শাক, এই ধরনের কিছু শাক আছে যেটা 5 থেকে 10 টাকা আটিতে পাওয়া যাচ্ছে। এবং এটি কিন্তু সাধারণ ক্রেতাদেরকে বেশ স্বস্তি দিচ্ছে। এবং আমরা এই মাগুরার নতুন বাজারের এই হাটটিকে আমরা বলতে পারি যে এটি হলো সাধারণ মানুষের একটি হাট, এবং এখান থেকে সাধারণ মানুষ যথেষ্ট স্বাচ্ছন্দ্যে আছেন কিনে। মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার বাইরের সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে 160 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আরও বেশি দামে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, হঠাৎ করে কাঁচামরিচ আকাশচুম্বী দামের কারণ কি, আর পাইকাররা কি বলছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাও সবজির আড়তে। এখানে সকাল থেকে কিন্তু কাঁচামাল বেচাকিনি শুরু হয়। এখান থেকে যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা কিন্তু যে বাজারের বিভিন্ন খুচরা বিক্রেতা, তাদের কাছে কিন্তু এই সবজিগুলো বিক্রি করে থাকেন। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে মানিকগঞ্জে কিন্তু কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 160 টাকা বেড়েছে। আজ যেটা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আমি যদি এর বাড়ার কারণ সম্পর্কে একটু বলতে চাই, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা দুটি বিষয় সম্পর্কে কথা বলেছে। মূলত এই যে মৌসুম, এই মৌসুমে কিন্তু মানিকগঞ্জে কোনো প্রকার কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। আর অপরদিকে এই যে মরিচগুলো, এগুলো কিন্তু সব আমদানি নির্ভর, সব বিদেশ ইন্ডিয়া থেকে আনতে হচ্ছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে দামটা অনেক বেশি। তো তারা বলছেন যখন মূলত বন্দরগুলো সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে, তখনই কিন্তু কাঁচামরিচের দামটা বাড়ে, এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই বৃদ্ধি হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো আজ যেটা দাম বেড়েছে সেটা হচ্ছে 320 টাকা। গতকালও কিন্তু দেখেছি যে এই 320 টাকা করে কিন্তু এই পাইকারিতে বিক্রি হয়েছে। আর একটা বিষয় যদি বলতে চাই, যে এই যে খুচরা বাজারগুলোতে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে 350 থেকে মানভেদে কিন্তু 380 টাকা কিংবা 90 টাকায় কিন্তু এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে। তো একটা বিষয় বলে রাখি, যে যখন আমদানি বন্ধ থাকে তখন কিন্তু দেখা যায় যে যারা ইম্পোর্টার রয়েছে তারা কিন্তু দেখা যায় যে আগের দিন যে কিছু বেশি মরিচ কিন্তু এনে রাখে, সেগুলোই কিন্তু চড়া দামে বিক্রি করে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলতে চাই, যে এই জায়গার যে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলো কিন্তু মানিকগঞ্জের সবগুলো খুচরা বাজারে কিন্তু এই বাজার থেকেই কিন্তু পাইকাররা বিক্রি করে থাকেন। আর আরেকটা বিষয়, যে শুধুমাত্র যে কাঁচামরিচের দামই বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে এই জায়গায় যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে বলছে যে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু দেখা গিয়েছে যে এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে কাঁচামরিচের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের কাঁচামরিচের দাম বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।
স্বাদ এবং পুষ্টিগুণে জয়পুরহাটের লতিরাজ কচু দেশে এবং বিদেশে সমাদৃত। তবে জেলায় সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় ভাটা পড়েছে রপ্তানিতে। সে কারণে কমেছে লতি চাষের পরিমাণ। বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে আবারও লতির সুদিন ফিরবে বলে আশা ব্যবসায়ীদের। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাঠে ছড়িয়ে ছিটিয়ে চাষ হচ্ছে কচুরলতি। 2 মৌসুমে কচুরলতি চাষ হয় ডিসেম্বর থেকে জানুয়ারি এবং এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। চাষ করা হয় চারা বা কাণ্ড রোপণের মাধ্যমে। রোপণের 1 থেকে 3 মাসের মধ্যে কচুরলতি উৎপাদন শুরু হয়। কচু গাছের গোড়া থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট লম্বা লতি বের হলে তা কেটে বাজারজাত করা হয়। জয়পুরহাটের কৃষকদের উদ্ভাবিত লতিরাজ কচুর জাত জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে সনাতন এ জাতের ফলন কমতে থাকে। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, বাড়ি জাতের উদ্ভাবন, কিছু ক্ষেত্রে লোকসানসহ নানা কারণে আগের তুলনায় আবাদ কমেছে লতির। বিদেশে যায় না, যার জন্য আমরা দাম কম পাই, এই জন্য আমরা উৎপাদন কমে দিছি। অতিরিক্ত খরার জন্য লতি ফলন কম হয়েছে। কম হওয়ার জন্য দামে একটু আপ ডাউন করছে। সারের দাম বেশি, ওষুধের দামও বেশি, যার জন্য গৃহস্থরা হয়তো খরচার দিক দিয়ে যায় অসুবিধায়। ওষুধের দাম যদি একটু কম হয় তাহলে আমাদের আরও বেশি পোষাবে, লাভ হবে। ঢাকাসহ বিভিন্ন জেলার কচুরলতি যায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে। কিছু ব্যবসায়ী ঢাকা থেকে প্রক্রিয়াজাত করে পাঠান যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে রপ্তানি আগের তুলনায় অনেকটাই কম বলে জানান ব্যবসায়ীরা। এদিকে জয়পুরহাটে একটি উন্নত মানের প্রক্রিয়া কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের। আমাদের কোনো লাভ হয়, কোনোদিন লস হয়, বাজার দৃষ্টিতে কিনতে হয়। বাজারের কন্ডিশনও খুব ভালো না, এই জন্য আমাদের আগের মতন ব্যবসা ভালো না। তো মালের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য বাইরে বিদেশে নিচ্ছে না। লতি কচু প্রসেসিং কোনো সেন্টার নেই। যদি একটি আধুনিক উন্নত মানের লতি কচু প্রসেসিং সেন্টার থাকতো তাহলে উদ্যোক্তারা এখান থেকে সেটা প্রসেস করে সরাসরি বিভিন্ন দেশে পাঠানো যেত। জয়পুরহাট কৃষি বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে জয়পুরহাট থেকে উৎপাদিত 1300 টন কচুরলতি ঢাকায় এবং বিদেশে রপ্তানি করা হয়। জয়পুরহাটে লতিরাজ কচুর খ্যাতি দেশ জুড়ে। শুধু দেশে না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো বিপুল পরিমাণ। তবে গত কয়েক বছর ধরে এই রপ্তানি হারটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, উন্নত জাত এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। জয়পুরহাটে পাঁচবি থেকে মাজেদুর রহমান। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম আবারও। দেখছেন এখন সকাল। দেশ থেকে অর্থ পাচার করে কানাডার বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বেগম পাড়া। গেল 1.5 যুগে অন্টারিও সহ প্রায় প্রতিটি প্রদেশে বাড়ি, গাড়ি সহ বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তৎকালীন ক্ষমতাসীনরা। গড়ে তুলেছেন আলাদা এক রাজ্য। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মুখে সেখানে নতুন নতুন মানুষের আনাগোনা বাড়তে থাকে। ক্ষমতা হারানোর পর সেই আনাগোনা বেড়েছে কয়েক গুণ। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কানাডায় কয়েক মিলিয়ন সম্পত্তির মালিক বাংলাদেশিরা। কোন কোন ক্ষেত্রে টাকার অঙ্কে যা 30 থেকে 50 কোটির ঘরে। স্ত্রী এবং সন্তানদের নামে কিনে রাখা হয় আলিশান বাসাবাড়ি, যেন ক্ষমতার পালা বদলে হওয়া যায় স্থায়ী। অন্টারিও প্রদেশে লাখো বাংলাদেশির বাস, যাদের বেশিরভাগই থাকেন টরন্টোর আশপাশে। এর মধ্যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত টরন্টোর বেগমপাড়া। এই শব্দটি আসে ভারতীয় প্রামাণ্যচিত্র বেগমপুরা থেকে। কালের বিবর্তনে অন্টারিও ছাড়িয়ে দেশের দুর্নীতিবাজদের বেগম নিবাস গড়ে উঠেছে অন্যান্য প্রদেশেও। কানাডাতে অন্টারিওতে শুধুমাত্র বেগমপাড়ায় না, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের পাড়া গড়ে উঠেছে। আমাদের দেশের চোরাচালানকারীরা তাদের দ্বারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এই দেশে টাকা পাচার করছে এবং তাদের সেকেন্ড হোম তৈরি করছে। আমি আশা করব আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারে নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। গেল 1.5 দশকে রাজনীতিবিদ, সরকারি আমলাসহ বাংলাদেশের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মানুষজন সেকেন্ড হোম তৈরি করেছেন কানাডায়। সন্তানদের পড়াশোনা করাচ্ছেন নামি দামি প্রতিষ্ঠানে।
প্রতি প্রান্তিকে, যেখানে খরচ হচ্ছে লাখ লাখ টাকা। বিনিয়োগ ভিসায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়েছেন অনেক বাঙালি। অধিকাংশই নগদ অর্থে বাড়িসহ কিনেছেন নানা স্থাপনা। অন্টারিও প্রদেশের শহর মিসিসাগা, হ্যামিল্টন, গুয়েলফ, লন্ডন ও লেক অন্টারিওর আশপাশের উপশহরগুলোর বিশাল আকৃতির অট্টালিকা বা লেকশোর অ্যাপার্টমেন্ট কিনে তথাকথিত স্বর্গ গড়ে তুলেছেন দুর্নীতিবাজরা। রিসেন্ট ঘটনা পরিক্রমে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসছে এবং তারা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা নিয়ে আসছে। নট অনলি বাড়ি, তারা অনেক জায়গাতে দেখা গেছে যে $1 মিলিয়ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এই অবৈধ টাকার মাধ্যমে তারা ক্রয় করেছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪,০০০ কোটি টাকা পাচার হচ্ছে। সেই হিসাবে গেল ১৫ বছরে পাচার হয়েছে প্রায় ১০ লাখ কোটি টাকা। অনেক ক্ষেত্রে টাকাগুলো দুবাই একটা সোর্স এবং সিঙ্গাপুর একটা হাব এবং সোর্স হিসেবে ইউজ হয়। তখন তারা করে কি, দুষ্কৃতিকারীরা টাকাগুলোকে ধরেন প্রথমে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেখান থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এরপরে আস্তে আস্তে তারা কানাডা বা USA বিভিন্ন দেশে নিয়ে যায়, যাতে করে টাকাগুলোর অরিজিনাল সোর্স অথবা মাদার সোর্স যেটা সেটা আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। এখনও কানাডার বড় ৩-৪টি ব্যাংকে বাংলাদেশিদের লাখ লাখ ডলার জমা থাকতে পারে বলে ধারণা প্রবাসী অর্থনীতিবিদদের। মনে করা হয় যার পুরোটাই বাংলাদেশের অপ্রদেশিত অর্থ বা কালো টাকা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ওমরা পালন সহজ করতে সৌদি সরকারের প্রচেষ্টার সুফল মিলতে শুরু করেছে এরই মধ্যে। তীব্র দাবদাহের মধ্যেই ওমরা পালনে সৌদি আরবে ছুটে যাচ্ছেন দেশ বিদেশের মুসল্লিরা। বিশেষ করে উপমহাদেশের ওমরা যাত্রীদের সেবা দিতে গিয়ে ব্যস্ততা বেড়েছে মক্কার হোটেল রেস্তোরাঁগুলোতে। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলমের হৃদয়ের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালে উমরা পালনে বহির্বিশ্বের 1.5 কোটি মুসলিমকে স্বাগত জানাতে চায় সৌদি আরব। ইসলাম ধর্মের পবিত্রতম 2 স্থানে আরও বেশি মানুষের আগমন নিশ্চিতে সরকারি প্রচেষ্টার ফল মিলতে শুরু করেছে বলেই এই লক্ষ্যমাত্রা সপ্তাহখানেক আগে জানিয়েছে রিয়াদ। লক্ষ্য অর্জন হলে মহামারী পূর্ব অবস্থায় প্রায় দ্বিগুণ মানুষ উমরা পালন করবে আগামী বছর। 2019 সালে এই সংখ্যা ছিল 85 লাখ। লক্ষ্য অর্জনে বাড়তি অবকাঠামো নির্মাণ, ডিজিটাল সেবাদান, প্রযুক্তি আধুনিকায়ন, মক্কা মদিনায় 15টি ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র সংস্কারের কাজে হাত দিয়েছে সৌদি সরকার, যার সুফলও মিলতে শুরু করেছে এরই মধ্যে। তীব্র তাপদাহ উপেক্ষা করে চলতি মৌসুমে উমরা পালনে সৌদি আরবে ছুটে যাচ্ছেন দেশ বিদেশের মুসল্লিরা। ইতালি থেকে আসছি এই জায়গায় উমরা করার জন্য, আলহামদুলিল্লাহ। তো হয়তো আমার পরিবারকেও নিয়ে আসবো কিছুদিনের মধ্যে, আশা করতেছি, নিয়ত করছি। সবসময় আমরা অনুভব করতাম, কিন্তু চোখে কখনো দেখতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে সচোখে দেখতে পারা এবং কি সবাই মিলে একসাথে দেখা। উমরা যাত্রীদের মধ্যে বয়োবৃদ্ধ পুরুষ, নারী থেকে শুরু করে শিশুদের উপস্থিতিও লক্ষণীয়। বর্তমানে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পরিবার নিয়ে উমরা পালনে আসছেন অনেকে। পাকিস্তান, মিশর ও ইন্দোনেশিয়া থেকে আসছেন সবচেয়ে বেশি সংখ্যক মুসল্লি। বাংলাদেশ আর ভারত থেকেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক উমরা পালন করছেন। উপমহাদেশে উমরা যাত্রীদের সেবা দিতে গিয়ে ব্যস্ততা বেড়েছে মক্কার হোটেল রেস্তোরাঁগুলোতে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা হচ্ছেন লাভবান। বাংলাদেশি ধরেন, পাকিস্তানি ধরেন, ইন্ডিয়ানি ধরেন, বিভিন্ন ইউরোপী বিভিন্ন সিস্টেমের খানা এখানে ইনশাআল্লাহ আপনারা পাইবেন। আগে সেই বেচা কিনো এখন আগের সেই অনেক ভালো বেচা কিনো হইতে আছে। ধারাবাহিকতা বজায় থাকলে 2030 সাল নাগাদ বছরে 3 কোটি মানুষ উমরা পালনে সৌদি আরবে পা রাখবেন বলে আশাবাদী রিয়াদ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন, সৌদি আরব। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। দেখছেন এখন সকাল। রিয়াল কিংবা বার্সা নয়, ম্যানসিটি কিংবা ম্যানিও নয়, 2023-24 মৌসুমে সর্বোচ্চ বেতনভোগী কোচদের তালিকায় শীর্ষে আছেন আতলেটিকো মাদ্রিদের দিয়াগো সিমিওনে। তিনি আয় করেছেন $30 মিলিয়ন। সবচেয়ে বেশি আয় করা কোচদের তালিকায় আরও আছেন মানচিনি, গার্দিওলা ও টুখেলদের নাম। আরও জানাচ্ছেন এসকে শাওন। বিশ্বের নামি দামি ফুটবল ক্লাবগুলো খেলার মান ধরে রাখতে খেলোয়াড়দের পাশাপাশি কোচদের পেছনেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করে। সেটার পরিমাণ অনেক সময় সেরা ফুটবলারদের চেয়েও বেশি হয়ে যায়। এই যেমন দিয়াগো সিমিওনে। 2023-24 মৌসুমে তিনি আতলেটিকো মাদ্রিদ থেকে কামিয়েছেন $30 মিলিয়ন, যা কিনা কোচদের মধ্যে সর্বোচ্চ। আর্জেন্টাইন এই কোচের তালিমেই ট্রফির জন্য লড়াই করতে পারছে স্প্যানিশ ক্লাবটি।
2011 সালে দায়িত্ব নেয়া সিমিওনে এখন পর্যন্ত 8টি ট্রফি জিতিয়েছেন আতলেটিকো মাদ্রিদকে। ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি কোনো ক্লাবে কোচিং করাচ্ছেন না, তবুও সবশেষ মৌসুমে তিনি আয় করেছেন $25 মিলিয়ন। সৌদি আরবের ক্লাবগুলো শুধু টাকা ঢালছে না, দেশটির জাতীয় দলও যে কারি অর্থ ব্যয় করছে মানচিনি সেটার বড় প্রমাণ। এর আগে ইতালি ফুটবল দল ছাড়াও নামিদামি ক্লাবে কোচিং করিয়েছেন রবার্টো মানচিনি। ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। বার্সা, বায়ার্ন মিউনিক আর ম্যান সিটি 3 ক্লাবকে এ পর্যন্ত 39টি ট্রফি জিতিয়েছেন এই স্প্যানিশ কোচ। ইংলিশ ক্লাব ম্যান সিটি থেকে 2023-24 মৌসুমে তার উপার্জন হয়েছে $22 মিলিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দাপুটে ক্লাব লিভারপুল। গেল মৌসুম পর্যন্ত দলটির ম্যানেজারের দায়িত্ব সামলেছেন ইয়র্গেন ক্লপ। বিদায়ী মৌসুমে ক্লপ আয় করে গেছেন $18 মিলিয়ন। ডাগআউটে না থাকলেও লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার কথা রয়েছে এই জার্মান কোচের। 2023-24 মৌসুমে সর্বোচ্চ বেতনভোগীদের মধ্যে সেরা 10-এ আরও আছে টেন হাগ, আনচেলত্তি, টুখেলদের মতো তারকা কোচের নাম। এসকে শাওন, এখন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।